জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একরকমের উদ্বেগ দেখা দিয়েছে। সবশেষ বিশেষ করে গতকাল ঢাকার ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে দিনের বেলায় প্রকাশ্যে গুলির যে ঘটনা, সেটি এই উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনকালীন সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, নির্বাচনে বাধাগ্রস্ত করতে কতটা জোরালো ভূমিকা রাখছে এই সমস্ত ঘটনা, এবং অবৈধ অস্ত্রের যে ব্যবহার, সেই ব্যবহারের সংখ্যা কতটা, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস আল আরিফিন। আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমে জানতে চাই যে গতকালকে শরীফ ওসমান হাদীর উপর যে গুলির ঘটনা, সারা দেশের মানুষ ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজে দেখেছে যে কিভাবে চলন্ত রিকশায় আসলে হাদীকে গুলি করা হয়েছে। তো এই যে ঘটনা, এবং এর আগে আমরা পাবনা এবং চট্টগ্রামেও দুটি ঘটনা দেখেছি এরকম নির্বাচনী প্রচারণায় গোলাগুলির ঘটনা। তো আসলে এই ঘটনাগুলো কি, চরিত্র কি এক, নাকি শরীফ হাদী যে ঘটনাটা সেটা কিছুটা ভিন্ন? দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই প্রচারণার ঘটনাগুলো ছিল। চট্টগ্রাম এবং পাবনার যে ঘটনাটা আপনি বললেন, সেটি দুই দলের দুজন প্রার্থীর প্রচারণাকে ঘিরে সেই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে আমরা গুলি করার একটি ঘটনা আমরা দেখেছি। কিন্তু সেই ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সূত্র, আমাদের যারা স্থানীয় প্রতিনিধি আছেন, তারা যেটি বলেছেন যে এই ঘটনাটির সঙ্গে মূলত স্থানীয় অপরাধ জগৎ, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ, এই ধরনের হিসাব নিকাশগুলো এই ঘটনার সঙ্গে জড়িত। মানে এটি একেবারেই ব্যক্তি পর্যায়ের একটি ঘটনা বা স্থানীয় পর্যায়ের কিছু হিসাব নিকাশ থেকে এই ঘটনাগুলো ঘটেছে বা সেই স্থানীয় সমীকরণ। বাট হাদির ক্ষেত্রে যখন ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি ঘটার পরে যেটি গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা যেটি বলেছেন যে বিভিন্ন পক্ষ থেকে এই আলোচনাগুলো বারবার এসছে যে এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র এবং নির্বাচন যেন না হতে পারে সেটির একটি ষড়যন্ত্র বলে তারা এটি মনে করেন। এবং এটি চরিত্র এ কারণেই আলাদা, তারা এটি বলছেন যে এটি হাদি যেহেতু কোনো রাজনৈতিক দল, ওসমান হাদি যেহেতু কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করছিলেন না, তিনি ঢাকা আটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তা করছিলেন। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তার সেই রকম দলীয় যে কোনো সম্পৃক্ততা সংযুক্ততা সেটি নেই। ফলে তিনি কেন আসলে টার্গেট হলেন বা তাকে কেন আসলে লক্ষ্যবস্তু করা হলো, তাকে কেন হত্যার চিন্তা করা হলো বা তার উপরে এভাবে গুলি করা হলো, সেই জায়গাটি কিন্তু এসছে। তো সেখানে তারা বলছেন যে এই এই চিত্রটি এ কারণেই, কারণ তফসিল ঘোষণার পরদিনই একটা নিরাপত্তাহীনতার একটা পরিবেশ তৈরি করা, মানুষের মধ্যে একটা অনিরাপত্তা বোধ তৈরি করা, যে যাতে মানুষ একটা ভয় পায়, প্রার্থীদের মধ্যে যেন একটা আশঙ্কা থাকে, নির্বাচনের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেন তাদের মধ্যে একটা শঙ্কা, উদ্বেগের জায়গা তৈরি হয়। মূলত সেই কারণে এই কাজটি করা হয়েছে, এটি তারা মনে করেন। এবং গতকাল বিএনপির শীর্ষ পর্যায় থেকেও এটি বলা হয়েছে যে একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। জামাতের দিক থেকেও আমরা দেখেছি সেটি বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে অবৈধ অস্ত্রগুলো আসছে, যদি এই অবৈধ অস্ত্রের যে এটি যদি বন্ধ না করা যায়, এই ঘটনাগুলো যদি বন্ধ না করা যায়, সেক্ষেত্রে সেটি যে সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সেটি নষ্ট হবে বলে তারা মনে করেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই কাছাকাছি একই কথা তারা বলেছেন। এবং ফলে আগের দুটো ঘটনার থেকে এটির চরিত্র একটু আলাদা। এবং আপনি একটি বিষয় দেখবেন যে প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি করার যে ঘটনা, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে রাত কেন্দ্রিক বা একটু আড়ালে বা হচ্ছে নির্জন, এই ধরনের ঘটনার অনেকগুলো ঘটনা আছে। বাট এভাবে প্রকাশ্য দিবালোকে তিনি যখন প্রচারণার মধ্যে তিনি যখন ছিলেন, তখন এভাবে গুলি করাটা কি, এটাকে তারা মনে করছেন যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং এর পেছনে একটি দীর্ঘদিনের পরিকল্পনা এবং বড় ষড়যন্ত্র আছে। এবং আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেমন দেখলাম, আসলে চলন্ত রিক্সা থেকে একজন চলন্ত বাইক এসে একটা মাত্র গুলি করা হলো, তাও হাদির মাথায়। তো অনেকেই বলছেন যে এটা আসলে একজন অভিজ্ঞ শুটারদের দ্বারাই আসলে এরকম এভাবে আসলে হত্যাযজ্ঞ চালানো সম্ভব। তো এই যে নির্বাচনকালীন সময়ের মধ্যে হাদি তো একজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ছিলেন, তার উপর যে হামলা, আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং নির্বাচন বন্ধ করার যে জোরালো চেষ্টা, সেই বিষয়টাও কিন্তু আসলে উঠে আসতে পারবা। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আসলে এই ঘটনার পরে, আপনি তো একটা প্রতিবেদন করেছেন, তো কথা বলে দেখেছেন তাদের সঙ্গে, তাদের মধ্যে কি এটার কোনো প্রতিক্রিয়া দেখেছেন কিনা, বা তারা আসলে কোনো রকমের শঙ্কা প্রকাশ করছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, একটি শঙ্কার জায়গা তো আসলে থাকেই, যেটা আমি আপনাকে বলছিলাম যে যখন একজন প্রার্থী, হাদি একজন আলোচিত প্রার্থী, তো তার উপরে যখন এই ধরনের একটি ঘটনা ঘটলো, তো রাজনৈতিক দলগুলো প্রার্থীদের যে এক ধরনের নিরাপত্তাহীনতা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা সেটি আছে যে কখন কার উপর এই ধরনের এই ধরনের ঘটনার শিকার কে হতে কি পারে, হতে পারে? এটি নিয়ে একটি উদ্বেগের জায়গা তাদের মধ্যে আছে। আরেকটি জায়গা হলো যে গতকালকের যে ঘটনাটিতে, সেখানে আমরা সাধারণত যেটি দেখা যায় যে এই ধরনের ঘটনায়
বাংলাদেশে 7.62 যে আর্মসের অস্ত্রের যে ব্যবহার অনেক ক্ষেত্রে আমরা এরকম শুনেছি, দেখেছি, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু গতকালকে ঘটনাটিতে এটা বলা হচ্ছে যে এখানে 7.65 ক্যালিবারের যে অস্ত্র সেটি এখানে ব্যবহার করা হয়েছে। ফলে এই অস্ত্রের যে সোর্স সেটিও কি নতুন কোনো সোর্স কিনা, অথবা এই অস্ত্রটি কিভাবে আসলো, এবং আপনি যেটি বলছিলেন যে যেভাবে লক্ষ্যবস্তু করে গুলিটি করা হলো সেটি একজন অভিজ্ঞ কোনো ব্যক্তি ছাড়া সেটি করা খুব কঠিন। তো সেক্ষেত্রে এই ধরনের অস্ত্রের যে ব্যবহার, এবং সেখানে সম্ভাব্য একজনকে শনাক্ত করার কথা বলছে পুলিশ, তো সেক্ষেত্রে সেটি ধরলে হয়তো নিশ্চিত হওয়া যাবে। বাট রাজনৈতিক দলগুলো কিন্তু বারবারই বলছে যে এই ধরনের পরিবেশ যদি বন্ধ না করা যায়, বা এর যদি একটি নিরাপদ একটি পরিবেশ তৈরি না করা যায়, সেক্ষেত্রে কিন্তু সুষ্ঠু নির্বাচনের যে একটি আশা প্রত্যাশার জায়গাটি সেটি বাধাগ্রস্ত হতে পারে। এবং কাল আপনার প্রতিবেদনও দেখছিলাম যে আসলে শরীফ আদনান হাদিকে যে যারা গুলি করেছেন ধরা হচ্ছে সম্ভাব্য তারা আসামি বা তারা হত্যাকাণ্ডটি চালানোর চেষ্টা করেছেন। তো এই যে তার সঙ্গে আগে থেকে দলে থেকে এরকম একটা আলোচনা আসছে, কথা হচ্ছে, তো এটা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে যে হাদির সঙ্গে যারা তাকে হামলা করেছে তারা কি আগে থেকেই হাদির সঙ্গে ছিল কিনা, তার সঙ্গে মিশে ছিল কিনা, নাকি আসলে হঠাৎ করেই তারা এসে এরকম একটা ঘটনা ঘটায়? দেখুন, এই ঘটনাটি নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। এই ঘটনাটি কারা ঘটিয়েছেন সেখানেও অনেক ধরনের আলোচনা আছে। রাজনৈতিক দলগুলো থেকে শীর্ষ পর্যায়ের বক্তব্য হচ্ছে যে এটি তাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন, সেটি একটি দিক। আবার যখন আপনি রাজনৈতিক দলের একটু তৃণমূলে যাবেন, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পরস্পর বিরোধী বক্তব্যও আছে। আবার আবার এমনও সরকারের দিক থেকেও বলা হয়েছে যে যারা নির্বাচন বানচাল করতে চায় এবং সার্বভৌমত্বের উপরে যারা আঘাত করতে চায় তারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। এভাবে নানান আলোচনা কিন্তু সেখানে আছে। তো সেক্ষেত্রে এর মধ্যে একটি সন্দেহের জায়গা, সিসিটিভি যে ফুটেজ যে বিশ্লেষণ করা হলো সেখানে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, এবং সেটি যে ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে তাকে বলা হচ্ছে যে তিনি যে একটি ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন, এরকম একটি কথা আছে। তো সেটি আজকে সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তার পরিচয়ের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে তার সম্পর্কে কোনো তথ্য থাকলে সেটি জানানোর বিষয়। বাট এখনও আসলে এই ঘটনাটির তদন্তের ক্ষেত্রে তিনি একজন সন্দেহভাজন। বাট সকল বিষয়ই এখানে আসলে বিবেচনায় রাখা হচ্ছে। যদি তিনি সেটি করেও থাকেন, তার পেছনে কারা আছেন, বা এই ঘটনাটি এই পর্যায়ে কেন আসলো, তিনি কেন এতদিন ধরে, যদি তিনি যে ইনকলাব কালচারাল সেন্টারের কথা বলা হচ্ছে সেখানে তিনি গিয়েছিলেন, হাদির প্রচারণায় ছিলেন, হামলাকারী, তাহলে এত সময় নিয়ে এত পরিকল্পনা করে তিনি সেটি কেন করলেন? তিনি কি খুব স্বাভাবিকভাবেই সেটি করলেন, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের জায়গা আছে, বা এর পেছনে কি আরো কোনো কোনো দল গোষ্ঠী বা কোনো এরকম কারো কোনো সংগঠন, কারো কোনো সম্পৃক্ততা আছে? মূলত পুলিশ সবগুলো বিষয়ই দেখছে, কিন্তু আপনি যে ব্যক্তির কথা বলা হচ্ছে তাকে বিশেষভাবে এই বিষয়টিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটি নজরে রাখছে। আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে হাদিকে যে হামলাকারী গুলি করেছে সেটা হচ্ছে 7.62 ক্যালিবারের একটা বুলেট, 65 ক্যালিবারের একটা বুলেট, এবং বলছেন যে অবৈধ অস্ত্রের যে চালান দেশে ঢুকছে মানে নির্বাচনকে সামনে রেখে, এবং এর সঙ্গে তো একটা আশঙ্কা রয়েছে যে এই যে জুলাই অভ্যুত্থানের সময় যে বিপুল পরিমাণ পুলিশের অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ যে খোয়া গেছে সেগুলোরও তো একটা অপব্যবহার বা এই সময়ে এসে এগুলোর ব্যবহারের একটা শঙ্কা তৈরি হয়েছে। তো আসলে সেগুলো উদ্ধারের প্রক্রিয়া বা কার্যক্রম কতটা এগিয়েছে, আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে? এখানে একটা বিষয় হচ্ছে যে অস্ত্রের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে লং ব্যারেলের যে অস্ত্রগুলো, মানে বড় সাইজের যে অস্ত্রগুলো, সেটি একটা হচ্ছে রিভলভার বা পিস্তল, যেটা নর্মালি এ ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা লং ব্যারেলের অস্ত্রের ব্যবহার বা বড় অস্ত্রের ব্যবহার আমরা খুব কম দেখেছি। হ্যাঁ, জুলাই যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো মূলত বড় অস্ত্র, যেগুলো সেগুলোর সংখ্যাই সেখানে বেশি। আর এখন যে ঘটনাগুলো ঘটছে অপরাধের ক্ষেত্রে আপনি খুব স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি দেখবেন ছোট অস্ত্রের ব্যবহার বেশি হয়, বিশেষ করে পিস্তলের ব্যবহার বেশি। গতকালকে ঘটনায় আমরা পিস্তলের ব্যবহার হয়েছে, আগের ঘটনাগুলো তো পিস্তলের ব্যবহার দেখেছি। ফলে এখানে মূল শঙ্কার জায়গাটি হচ্ছে আপনি পিস্তলের ব্যবহারের জায়গাটি, এবং আপনি দেখবেন সেক্ষেত্রে সবসময় এটি একটি নির্বাচনকালীন সময়ের একটি সাধারণ একটি ট্রেন্ড হচ্ছে এরকম যে দেশে অবৈধ অস্ত্রের চালান ঢোকে, পেশাদার যারা সন্ত্রাসী, পেশাদার অপরাধী, তারা হচ্ছে এখানে সক্রিয় হয়, এখানে অবৈধ যে অর্থের একটা বড় ফ্লো এখানে তৈরি হয়। ফলে এই জায়গাগুলো কিন্তু আছে। তো ফলে এইবারের ঘটনাটি অস্ত্র উদ্ধারের জায়গা থেকে যদি আমি বলি,
পুলিশ অনেক অস্ত্র উদ্ধার করতে পেরেছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অস্ত্র উদ্ধার করতে পেরেছে, অবৈধ অস্ত্র তা কিন্তু নয়। না। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে শীর্ষ সন্ত্রাসী যারা আছেন তাদের হয়ে, অথবা হচ্ছে বিভিন্ন পেশাদার গ্রুপ যারা অপরাধী গ্রুপ তাদের হয়ে বিভিন্নভাবে এই ঘটনাগুলো কিন্তু অস্ত্র ব্যবহারগুলো হয়েছে। কখনো কখনো কিছু অস্ত্র উদ্ধার আমরা দেখেছি, বাট এখন পর্যন্ত যেই অস্ত্রের যে পরিমাণ যে সংখ্যায় উদ্ধার হয়েছে সেই সংখ্যাটি সন্তোষজনক নয়। এমনটাই কিন্তু আমরা গতকাল যখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য সেটি আমরা দেখেছি, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। আচ্ছা, তাহলে আসন্ন যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেল 2 মাস পরে নির্বাচন, তো সেই নির্বাচনে তো আসলে এই ধরনের বা খোয়া যাওয়া যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি সেগুলো তো ব্যবহারের একরকম একটা শঙ্কা তো থেকেই যাচ্ছে নাকি? অবশ্যই থেকে যাচ্ছে, অবশ্যই থেকে যাচ্ছে এবং যখন এই ধরনের ঘটনা ঘটবে, দেখেন এই নির্বাচনটার একটা বহুমুখী একটা ডাইমেনশন এখানে আছে। সেটি অন্যান্য নির্বাচন, কারণ এই নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখবেন যে নতুন করে কিন্তু আমরা নতুন রাজনৈতিক শক্তি আমরা এখানে দেখছি, নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা এখানে দেখছি, যেটি পূর্বের নির্বাচনগুলোর ক্ষেত্রে আমরা সেটি একটি ভিন্ন চিত্র আমরা দেখেছি। ফলে এবারের নির্বাচনটা নিয়ে কিন্তু বিভিন্ন পক্ষের একটা নতুন আগ্রহের জায়গা তৈরি হয়েছে। ফলে এইবারের নির্বাচনে চ্যালেঞ্জও অনেক বেশি। তো সেই জায়গাগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে এ ধরনের ঝুঁকি কিন্তু থেকে যায়। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে সামনে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তারা আসলে কি করবেন সেটি নতুন করে তাদেরকে ভাবতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি যদি এই পর্যায়ে আপনাকে জানতে চাই যে আসলে তাহলে পুলিশের পক্ষ থেকে বা আইজিবির পক্ষ থেকে স্পেসিফিক্যালি নির্বাচনকালীন যে নিরাপত্তা ব্যবস্থা নেন তারা কি বলছেন? গতকাল আমার সাথে এবং আজকে যাদের সঙ্গে আমার কথা হয়েছে প্রত্যেকেই বলছেন যে নির্বাচনের মূল চ্যালেঞ্জের জায়গাটি হলো এখন প্রার্থীদের সুরক্ষা দেওয়া একটি জায়গা, আরেকটি জায়গা হলো যারা ভোট কেন্দ্র যেগুলো আছে, নির্বাচন কমিশনের অফিস যেগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের মধ্যে একটা নিরাপত্তা বোধ তৈরি করা। সেক্ষেত্রে তাদের প্রথম ফোকাস হচ্ছে যে ঘটনাটি ঘটলো এই ঘটনায় যেন জড়িতদেরকে ধরা যায়, এটি একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হলো যে এই নিরাপত্তা জায়গাগুলো তৈরি করতে বিশেষ কোনো অভিযান করা যায় কিনা। আর যেহেতু এই ঘটনাটি অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে রাতের ঘটনা বেশি, এই ঘটনা যেহেতু দিনে ঘটেছে সেক্ষেত্রে দিনের অপরাধের ক্ষেত্রে কিভাবে নতুন করে পরিকল্পনা সাজানো যায় সেটি একটি চিন্তা তারা করছেন। এর বাইরে প্রার্থীদের যদি যারা নিজেদেরকে ভালনারেবল মনে করেন এবং যেই সব আলোচিত যারা প্রার্থী আছেন বিশেষ করে এবং শীর্ষ নেতৃত্ব যারা আছেন তাদের কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটি নিয়েও তারা ভাবছেন। সব মিলে তাদের মূলত পরিকল্পনাটা হচ্ছে যে যেই তফসিল ঘোষণার পরদিন যে ঘটনাটি ঘটলো এই ঘটনার যেন প্রভাব আগামী জাতীয় নির্বাচনে না পড়ে সেটি নিশ্চিত করা। এর জন্য তারা তল্লাশি বাড়াবেন, চেকপোস্ট বাড়াবেন, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আলাদা অভিযান পরিচালিত হবে এবং পেশাদার যারা সন্ত্রাসী অপরাধী আছেন তাদের যে রুট সেটি ধরে তারা কাজ করতে চান, এরকম বেশ কিছু পরিকল্পনা নিয়েই মূলত তারা এগোচ্ছে। ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসানের সঙ্গে। আমরা আগামীকাল আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।